জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার ভোটের কথা বলেনি, বললেন নাহিদ ইসলাম। জানাবো ইসরায়েলকে ত্যাগ করছে যুক্তরাষ্ট্র। জানাবো অস্থির অনিশ্চয়তার প্রভাব রাজনীতির সমীকরণে। এবং সর্বশেষ জানাবো শেরপুরে বাড়ছে নদ নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার ভোটের কথা বলেনি, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এ কথা তো আমরা বলিনি। তিনি বলেন, আমরা কিন্তু বলি নাই যে জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় নির্বাচন দিতে হবে। প্রয়োজনে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। তারিখ ঘোষণার মাধ্যমে সবাইকে আশ্বস্ত করে স্থানীয় সরকার নির্বাচন দিক, আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই। তিনি আরো বলেন, 5ই আগস্টের পর থেকে পরিকল্পিতভাবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা হয়েছে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের বিরোধিতা কেউ কখনো করেনি। প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে সময় দিয়েছেন, আমরা কিন্তু সেটাকে সমর্থন করেছি। এর মধ্যে নির্বাচন হতে পারে, তবে এর মধ্যে আমরা বিচার এবং সংস্কারের কথা বলেছি। গণপরিষদ নির্বাচন একই সঙ্গে করতে হবে, সেই কথাটা আমরা বলেছি। স্থানীয় সরকার নির্বাচনের দাবিটা কিন্তু আজকে আমরা হঠাৎ দিচ্ছি না, এটা এর আগেও দেওয়া হয়েছে। নাহিদ ইসলাম বলেন, বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতির সমাধান হিসেবে আমাদের দায়িত্ব, কর্তব্য, বক্তব্য রাখা এবং কর্মসূচি নিয়ে জনগণের মাঝে হাজির হওয়া। আমরা কেবল দায়িত্ব পালন করছি। অস্থির অনিশ্চয়তার প্রভাব রাজনীতির সমীকরণে। সময় যত গড়াচ্ছে নির্বাচন ও সংস্কার নিয়ে, ততই অনিশ্চয়তা বাড়ছে, জটিল হচ্ছে রাজনৈতিক সমীকরণ। দেশের অর্থনীতিতেও অস্বস্তি পরিলক্ষিত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপ নিয়ে বিতর্ক চলমান। গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব বাড়ছে। রাজধানী ঢাকা আবারও যেন দাবির শহরে পরিণত হয়েছে। রাজনীতিতে, সরকারে, জনপরিসরে সর্বত্র অস্থিরতা, এ ধারণা অনেকের। কতদিন থাকবে এই সরকার, কবে নির্বাচন হবে, কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতি, এসব নিয়ে প্রশ্ন আলোচনা এখন সর্বত্র। রাজনীতি বিশ্লেষকদের পর্যবেক্ষণ, ঐক্যের বদলে রাজনীতির মাঠে অনেক সুর ক্রমে তীব্র হচ্ছে। দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে ভোটের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যেসব দল সামিল থেকে নিপীড়নের শিকার হয়েছে, সেসব দলই এখন পরস্পরের ত্রুটি অন্বেষণে ব্যস্ত। এই ত্রুটি অন্বেষণ অনেক ক্ষেত্রে শিষ্টাচারের গণ্ডি মানছে না। রাজনৈতিক সমীকরণ দ্রুত পাল্টাচ্ছে। কিছুদিন আগেও যে দলগুলোর মধ্যে নৈকট্য ছিল, আস্থা আর বহাল নেই। এক সপ্তাহ আগের সম্ভাবনা পাল্টে যাচ্ছে সম্ভবত নাতে। দ্রুত নির্বাচনের পক্ষে বিপক্ষে পাল্লা ভারীরও চেষ্টা হচ্ছে। ছোট ছোট অনেক দলের আত্মপ্রকাশ ঘটেছে। নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক মেরুকরণে এদের অবস্থান কি হবে তা অনিশ্চিত। তবে কারো মতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকতে হবে এমন কোনো কথা নেই। বিভিন্ন দলের বিভিন্ন মত এবং কার্যকলাপ থাকে, এখনো সেরকমই হচ্ছে। পরিস্থিতি সম্পর্কে বিশ্লেষকরা যা বলছেন, দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার খুব সাংঘাতিকভাবে আমাদের হতাশ করেছে। আমরা মনে করেছিলাম এই সরকার খুব দ্রুত ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যাত্রা করবে, কিন্তু সেটি করতে গিয়ে হযবরল অবস্থা সৃষ্টি করেছে। তাদের যদি প্রধান লক্ষ্য থাকতো সংস্কার ও নির্বাচন, তাহলে এই বিষয়ে সুনির্দিষ্ট পথরেখা ধরে তারা এগোতে পারত। প্রথম দিকে মনে হয়েছিল তারা গুড ইন্টেনশন নিয়ে সংস্কার চায় এবং সংস্কার ধারাবাহিকতায় দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে চায়, কিন্তু এখন মনে হচ্ছে অন্য কোনো উদ্দেশ্য ঢুকে গেছে। তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড থেকে আমরা অনুমান করছি তারা তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। দ্বিতীয় কোনো এজেন্ডা যদি মাঝখানে ঢুকে থাকে, তাহলে সামনে আমাদের জন্য অনেক সমস্যা অপেক্ষা করছে। আর তা যদি না হয়, এই সরকার যদি সত্যিই মনে করে কিছু সংস্কার করে নির্বাচন দেবে, তাহলে তাতেও অনেক কালক্ষেপণ হচ্ছে। কালক্ষেপণটা যদি এমন হয়, শেষ মুহূর্তে যদি বলে সংস্কারের জন্য আরো সময় দরকার, তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম অনাস্থা, অনিশ্চয়তা সৃষ্টির আশঙ্কা আছে। যেভাবে সংস্কার প্রতিক্রিয়ার কাজগুলো চলছে, এটা এতদিন তো লাগার কথা না। এতে মনে হচ্ছে তারা কালক্ষেপণ করতে চাচ্ছে। দেরি করে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করার মধ্যেও কেউ হয়তো কিছু গেইন করতে চাচ্ছে। কোনো পক্ষ হয়তো চাচ্ছে নির্বাচনকে বিলম্বিত করার লক্ষ্যে দেশে কিছু ক্রাইসিস সৃষ্টি করতে। মানবিক করিডোর নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা, পররাষ্ট্রনীতিতে ব্যর্থতা, অর্থনীতিতে অস্বস্তি, এসব উল্লেখ করে অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ আরো বলেন, দ্রুত নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না গেলে দেশ স্থিতিশীলতার দিকেও এগোবে না। প্রধান উপদেষ্টা আজও বলেছেন, তিনি আগামী ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করতে চান, কিন্তু সুনির্দিষ্ট করে কিছু বলেননি। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের বিষয়ে তিনি বলেন, 5ই আগস্টের অভ্যুত্থানের সময় অভ্যুত্থানের সপক্ষে রাজনৈতিক দলগুলোর একটি লক্ষ্য ছিল
ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন, অন্য কিছু বিষয়ে কোনো সমঝোতা ছিল না। গত বছর অক্টোবরের প্রথম দিকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপপ্রচার, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার পরিপ্রেক্ষিতে দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর এ ধরনের উদ্যোগ আর দেখা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আরেকজন শিক্ষক অধ্যাপক ডক্টর দিল রওশন জিন্নাত আরা নাজনীন এক্ষেত্রে ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, 24-এর 5ই আগস্টের গণঅভ্যুত্থানে বাংলাদেশের বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। এ ধরনের পরিবর্তনের পর স্থিতিশীলতা আসতে সময় লাগবে। সবাইকে ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। এখন যদি নির্বাচন দেওয়া হয়, আমার মনে হয় না তাতে সুফল পাওয়া যাবে। ফ্যাসিস্টদের লোকজন এখনো সব জায়গায় বসে আছে। নির্বাচনের আগে এ অবস্থার পরিবর্তন দরকার। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে তারপর নির্বাচন দিতে হবে। জুলাই অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সম্পর্কে তিনি বলেন, এটা হতেই পারে। সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে কম বেশির কারণে দলগুলোর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। হয়তো সবার প্রাপ্তি সমান হলে এটা হয়তো হতো না। আবার ছোট বড় দল বিবেচনায় সবার প্রাপ্তি সমান হওয়া সম্ভব না। নির্বাচনের সময় ঘনিয়ে এলে ছোট দলগুলো জোটবদ্ধ হতে পারে এবং তখন সমতা আসতে পারে। সরকারের কিছু কর্মকাণ্ডের সমালোচনা এবং ম্যান্ডেট প্রসঙ্গে অধ্যাপক ডক্টর দিল রওশন জিন্নাত আরা নাজনীন বলেন, এই সরকার এক ধরনের বৈপ্লবিক সরকার। বৈপ্লবিক সরকার যে কোনো কাজ করতে পারে, তবে রাজনৈতিক দলগুলো মানবিক করিডোর দেওয়ার বিপক্ষে। এ বিষয়ে স্টাডি এবং সবার সঙ্গে আলোচনার প্রয়োজন আছে। এ বিষয়ে হুট করে কোনো সিদ্ধান্ত বা কথা বলা ঠিক না। তবে লেখক, গবেষক ও বামপন্থী রাজনীতি বদরুদ্দিন উমরের মতে এই সরকারের ক্ষমতা সীমিত। সম্প্রতি একটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, মৌলিক সংস্কার করতে গেলে সরকারের কিছু ক্ষমতা প্রয়োজন হয়, কিন্তু সে ধরনের ক্ষমতা এই সরকারের নেই। যেমন সংবিধান সংস্কার একটি অনির্বাচিত সরকার করতে পারে না, নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে তা করতে হবে, আর তা নির্বাচন ছাড়া সম্ভব না। এই সরকারের অন্যতম কাজ হলো নির্বাচন ব্যবস্থা সংস্কার করে নির্বাচন দেওয়া। ইকবাল হাসান টুকু আরো বলেন, সরকার কিংস পার্টি করেছে। কিংস পার্টির অপকর্মে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সার্বিক বিবেচনার দেশে একটি ক্রান্তিকাল চলছে। জাতি ভীষণ অনিশ্চয়তার মধ্যে আছে। তবে এখনো বলতে হয়, অন্তর্বর্তী সরকারের হাতে এখনো সময় আছে। তাদের যে কাজ, অতি প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। নির্বাচনের রোডম্যাপ পেলে মানুষ গণতন্ত্র উত্তরণের পথ দেখতে পারবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ইসরায়েলকে ত্যাগ করছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলকে ত্যাগ করবে যুক্তরাষ্ট্র। বেঞ্জামিন নেতানিয়াহুকে আর সমর্থন করবে না তারা। বিষয়টি সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজনরা। এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে পত্রিকাটির প্রতিবেদনে জানানো হয়েছে, গাজা ভূখণ্ডে যুদ্ধ না থামালে আমরা তোমাদের ছেড়ে দেব। ইসরায়েলকে স্পষ্ট করে একথা জানিয়ে দিয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা। সূত্রটির দাবি, যুদ্ধ বন্ধ করার যথেষ্ট রাজনৈতিক সক্ষমতা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর, কিন্তু ইচ্ছা করে সংঘাত বাঁধিয়ে রাখছেন তিনি। প্রতিবেদনে আরো বলা হয়, সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে অন্তর্ভুক্তি করেননি ট্রাম্প, আবার দেশটি সফরও করেননি মার্কিন প্রেসিডেন্ট, যা নেতানিয়াহুর ওপর চাপের আরেকটি ইঙ্গিত। গাজায় মানবিক ত্রাণ প্রবেশের সম্মতি দিতেও ইসরায়েলের ওপর চাপ দিচ্ছেন ট্রাম্প শিবির। ক্ষুধার্ত শিশু ও মরতে থাকা মানুষের ছবি আমাদের মিত্ররাও সহ্য করতে পারছে না, এমন মন্তব্য করে সীমিত আকারে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেন নেতানিয়াহু। সেটাও বেশ আগে, 18ই মে রাতে ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তকে কেবল কৌশলগত বিষয় বলে তুলে ধরেন নেতানিয়াহু। এভাবে রাজনৈতিক দায় এড়িয়ে গেছেন তিনি। কিছুদিন আগে থেকে ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্কে টানাপোড়েন চলছে। এরই মধ্যে ইসরায়েলিদের এমন হুঁশিয়ারি দিলেন ট্রাম্পের লোকজন। মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠজনরা মনে করেন, নেতানিয়াহু এখন এমন অবস্থানে পৌঁছেছেন যেখানে যুক্তরাষ্ট্রের উপর প্রভাব খাটাচ্ছেন তিনি। তার দ্বারা প্রভাবিত হচ্ছে মার্কিন মুলুকও। ফলে সরাসরি নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছেন ট্রাম্প। ইতোমধ্যে ইসরায়েলের সফর বাতিল বা পিছিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। কূটনীতি বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প শিবিরের অসন্তোষের একটি বড় ইঙ্গিত এটি। নেতানিয়াহুকে এখন আর মিত্র হিসেবে দেখে না মার্কিন প্রশাসন। ইসরায়েলের অন্তঃসমর্থকও নয় যুক্তরাষ্ট্র। গাজায় নতুন করে শুরু করা সামরিক অভিযান বন্ধ না করলে এবং ফিলিস্তিন ভূখণ্ডের ত্রাণ প্রবেশে বাধা সরিয়ে না নিলে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স।